জয় হিন্দ বন্ধুরা। এই মুহূর্তে কম্পিটিটিভ ফিল্ডে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে যদি সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় কিছু থেকে থাকে সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই দেখেছো, গতকাল অর্থাৎ 21শে জানুয়ারি রেলের তরফ থেকে তার গ্রুপ ডি পরীক্ষার নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এবং প্রায় 32,000-এর উপরে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 23শে জানুয়ারি থেকে এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে। এবছর বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। শুধু সেই চেঞ্জেসগুলো নয়, তার সাথে সাথে বিস্তারিত সিলেবাস, কী পরিবর্তন এলো, এজ লিমিট কী এবং তার আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক তথ্যগুলো রয়েছে সমস্ত কিছু নিয়ে এই বিষয়ে এই ভিডিওতে ডিসকাস করব। তো তোমরা যারা এর আগে রেলের গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো বা এই বিষয়গুলো সম্পর্কে জানো, তারা এই ভিডিওটা স্কিপ করে যেতে পারো। কিন্তু যারা এবছর প্রথম গ্রুপ ডি পরীক্ষা দিতে চলেছো অথবা যাদের গ্রুপ ডির পুরো পরীক্ষার পদ্ধতিটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেই, তারা অবশ্যই ফর্ম ফিল আপের আগে এই ভিডিওটাকে পুরোটা দেখবে। প্রথমেই চলে আসি, পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ 23শে জানুয়ারি 2025 থেকে এবং এই ফর্ম ফিল আপ চলবে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। অর্থাৎ পুরো একটা মাস তুমি সময় পাচ্ছ তোমার ফর্ম ফিল আপ করার জন্য। কিন্তু এই ফর্ম ফিল আপ পিরিয়ডে যদি তুমি বা ফর্ম ফিল আপের সময় যদি তুমি কিছু মিস্টেক করে থাকো, সেই মিস্টেকগুলোকে রেকটিফিকেশনের জন্য রেলের তরফ থেকে একটা টাইম দেওয়া হয়েছে। সেটা এই ফর্ম ফিল আপের ডেট ওভার হওয়ার পরে শুরু হবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে মার্চ মাসের 6 তারিখ পর্যন্ত তোমরা সময় পাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম মডিফিকেশনের জন্য। ওকে, টাইম লাইনটা সম্পর্কে আশা করি আইডিয়া হলো। দেন আসি, এই যে গ্রুপ ডির পরীক্ষা, এই গ্রুপ ডির পরীক্ষা কোন পে লেভেলের জন্য হয়? সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশনের লেভেল 1-এর জন্য, যার বেসিক পে হচ্ছে 18,000 টাকা এবং এই মুহূর্তে যদি এই পোস্টটিতে গ্রস স্যালারি দেখা হয় প্রায় 35,000 টাকার কাছাকাছি এবং রেলের এমপ্লয়িরা আরও কিছু অ্যালাউন্স পায়, ফলে সেটা আরেকটু বেশি হয়। খুব তাড়াতাড়ি 8th পে কমিশন চালু হয়ে যাবে এবং 8th পে কমিশন চালু হয়ে গেলে এই স্যালারিটা তোমার আশা করা যায় 40,000-এর ওপরে হবে। ঠিক আছে, দেন তোমরা এবার অ্যাপ্লিকেশন ফিজ এবং তারপর আসবো বাকি ডিটেলসগুলোতে। অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে এই পরীক্ষার জন্য জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের 500 টাকা। তবে যখন তোমরা পরীক্ষায় বসবে, পরীক্ষা কমপ্লিট হওয়ার পর 400 টাকা এই ফর্মের মধ্যে থেকে তোমরা সেটা রিটার্ন পেয়ে যাবে। কিন্তু যদি কেউ পরীক্ষায় না বসো তাহলে কিন্তু তুমি এই টাকাটা ফেরত পাবে না। বাকি যারা তোমার SC ST ক্যাটাগরির ভাই বোনেরা রয়েছে অথবা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, PWD ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য ফর্ম ফিল আপের এই ফিজটা 250 টাকা করে ধার্য করা হয়েছে রেলের তরফ থেকে এবং তারা যখন পরীক্ষায় বসবে এই পুরো টাকাটাই তারা রিফান্ড পেয়ে যাবে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো এজ লিমিট। সাধারণত এই এজ লিমিটটা রেলের তরফ থেকে 18 থেকে 33 করা হয়ে থাকে, কিন্তু কোভিডের জন্য আমরা জানি অনেক স্টুডেন্টরা ইম্প্যাক্টেড হয়েছে এবং তারা তোমার অনেকের এজ লিমিট পার হয়ে গেছে, পরীক্ষাগুলো যথাসময়ে হয়নি, যে কারণে রেলের তরফ থেকে এবছর 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের বয়স 18 থেকে 36 বছর, 18 to 36, প্রত্যেকে এই পরীক্ষায় বসতে পারবে। আমি যদি খুব স্পেসিফিকভাবে বলি, আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য যাদের বয়স 2রা জানুয়ারি 1989-এর পরে কিন্তু 1st জানুয়ারি 2007-এর আগে, 2রা জানুয়ারি 1989-এর পরে কিন্তু 1st জানুয়ারি 2007-এর আগে, তারা সবাই এই পরীক্ষার জন্য এলিজিবল এবং এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এবং সাথে EWS ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। হ্যাঁ, যদি তোমাদের কাছে রিজার্ভেশন থাকে, রিজার্ভেশনের জন্য তো আলাদা যেরকম বেনিফিট পাওয়া যায় এজ রিল্যাক্সেশন, সেটা তোমরা পাবে। ওকে, তো আশা করি বয়সের ধারণা সম্পর্কে তোমাদের বয়সের যে লিমিটেশনটা রয়েছে সেটা সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। এখন এই পরীক্ষাটা কিভাবে হয়, পরীক্ষাটার যোগ্যতা কী, সেগুলোও বলি এক এক করে। প্রথম কথা হচ্ছে যে এই পরীক্ষাটা, যে গ্রুপ ডির পরীক্ষাটা দেখছো, গ্রুপ ডিটা কিন্তু একটা মাত্র পোস্টের জন্য নয়, এখানে টোটাল 14খানা আলাদা আলাদা পোস্ট রয়েছে এবং তোমাদের ফর্ম ফিল আপের সময় এই 14খানা পোস্ট, কোন পোস্টটাকে তুমি আগে রাখছো কোন পোস্টটাকে পরে, ঠিক যেভাবে NTPCর ফর্ম ফিল আপের সময় তোমরা পোস্ট প্রেফারেন্স দিয়েছিলে, তোমরা জোন সিলেকশন করেছিলে, এখানেও কিন্তু সেরকম ব্যাপার রয়েছে। সে কারণে তোমাদের জিনিসগুলো জানাটা প্রয়োজন, তাই না, ফর্ম ফিল আপের আগে। এর আগের বার যখন তোমার গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল এখানে 17খানা মতন পোস্ট ছিল, তবে এবার সেটাকে কমিয়ে 14খানা পোস্ট করা হয়েছে। ওকে, এবং এই 14টা পোস্টের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি? প্রত্যেকটাতে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে। অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হও, কারোর ITI করা থাকলে ভালো, কিন্তু যদি ITI করা নাও থাকে সেও কিন্তু এই 14টার প্রত্যেকটা পোস্টের জন্য এলিজিবল। কোনো পোস্টে এমন নেই যেখানে আলাদা করে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। পুরো 14টা পোস্টের জন্য তোমরা এলিজিবল। ক্লিয়ার? দেন আসি বয়স সীমার ব্যাপারে বললাম, তাহলে আমরা কী কী জিনিসগুলো জানতে পারলাম। বয়স সীমা হতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য 18 থেকে 36, মাধ্যমিক পাস হলেই চলবে
এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে পরীক্ষার ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন ডেট কত সেইগুলো, ঠিক আছে। পরীক্ষার পদ্ধতি কি? পরীক্ষার পদ্ধতি হচ্ছে 4টে স্টেপে পরীক্ষাটা হয়। প্রথমে তোমাকে একটা কম্পিউটার বেস টেস্ট বা সিবিটিতে বসতে হবে। সিবিটি, এখানে কোনো সিবিটি 1, সিবিটি 2, এনটিপিসির মতন এরকম নেই। একটাই পরীক্ষা হবে তোমার কম্পিউটার বেসড, এবং সেটাই তোমার মেন পরীক্ষা। ওই পরীক্ষার কাট অফই সিদ্ধান্ত নেবে যে তুমি চাকরিটা আদৌ পেলে কি না। ওই পরীক্ষার উপরেই তোমার কাট অফ মার্কস নির্ণয় হবে। সুতরাং ওই পরীক্ষাটাই তোমাকে বেস্ট টু বেস্টভাবে দিতে হবে। সিবিটি ক্লিয়ার করার পর তোমাকে ডাকা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে, যেটা এই পরীক্ষার একটা মাস্ট বিষয়। তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং 4 নম্বরে হচ্ছে তোমার মেডিকেল। এই যে 14টা পোস্টের কথা আমি বললাম, এই 14টা পোস্টের জন্য তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান সেম হতে পারে, প্রত্যেকটার জন্য মাধ্যমিক পাশ হলেই হবে। এজ লিমিট সেম হতে পারে, 18 থেকে 36 বছর বয়স হলে তুমি প্রত্যেকটার জন্য এলিজিবল, বাট মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা। এই ভিডিওতে আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব না, সেপারেট একটা ভিডিওতে প্রত্যেকটা পোস্টের কাজ কি, ঠিক আছে, সেই পোস্টগুলোর এডুকেশনাল সেই পোস্টগুলোর জন্য কী কী মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে সেই নিয়ে আমি অন্য আর একটা ভিডিওতে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব, এই যে 14টা পোস্ট রয়েছে তাদের সম্পর্কে। বাট এটা মাথায় রাখবে, তাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো রয়েছে সেটা কিন্তু আলাদা। ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই যাচাই করে নেবে যে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো তোমার রয়েছে কিনা, নাহলে কিন্তু পরে সমস্যায় পড়তে হবে। নেক্সট কথায় আসি, যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে পরীক্ষার তোমার পদ্ধতি সম্পর্কে বা এক্সাম প্যাটার্ন সম্পর্কে। আমি শুরুতেই বললাম ফার্স্টে কী হবে, তোমার কম্পিউটার বেসড এক্সাম সিবিটি 1। এখানে তোমাকে অ্যাপিয়ার করতে হবে, যেরকম তোমরা কম্পিউটার সেন্টারগুলোতে টিসিএসে যাও পরীক্ষা দিতে, ওরকম পরীক্ষা দিতে যেতে হবে। এবং পরীক্ষা দেওয়ার পর এই পরীক্ষাটা হবে টোটাল 1.5 ঘন্টার পরীক্ষা। 1.5 ঘন্টার মধ্যে তোমার কোন কোন সাবজেক্টের উপর প্রশ্ন আসবে সেটাও বলে দিই। 4টে সাবজেক্ট থাকে, জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং এবং জেনারেল নলেজ। যার মধ্যে জেনারেল সায়েন্স থেকে 25 নম্বরের প্রশ্ন আসে, 25খানা কোশ্চেন থাকবে। ম্যাথ থাকবে 25 নম্বরে, 25খানা প্রশ্ন থাকবে। তোমার জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে 30 নম্বরের, এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 20টা প্রশ্ন থাকবে, টোটাল 100 মার্কসের প্রশ্ন। এবং এর জন্য তুমি সময় কতটা পাবে? সময় পাবে হচ্ছে 1.5 ঘন্টা। বুঝতেই পারছো জেনারেল সায়েন্স এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই পরীক্ষাটার ক্ষেত্রে। সিবিটি 1 কমপ্লিট করার পর তোমাকে ডাকা হবে কোথায়? তোমাকে ডাকা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটিতে। এখানে কী হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা। ছেলেদের কথাটা যদি বলি, ছেলেদের ক্ষেত্রে প্রথম কথা, তোমাকে একটা 100 মিটারের দৌড় কমপ্লিট করতে হবে 35 কেজি ওজন নিয়ে, এবং ওই ওজনটাকে মাটিতে রাখলে চলবে না, ওই ওজনটাকে হাতে করে নিয়ে তোমাকে যেতে হবে। এই 35 কেজি ওজন নিয়ে তোমাকে 100 মিটার দৌড় কমপ্লিট করতে হবে 2 মিনিটের মধ্যে। এর মধ্যে যদি তুমি ওই ওজনটাকে মাটিতে রেখে দাও বা ফেলে দাও, তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তোমাকে সেকেন্ড চান্স দেওয়া হবে না। আরও একটা জিনিস রয়েছে ছেলেদের ক্ষেত্রে, সেটা হচ্ছে তাদেরকে 1000 মিটারের দৌড় কমপ্লিট করতে হবে, সিম্পল দৌড়, এটা কোনো রকম ওজন ছাড়াই, সেটা 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। ক্লিয়ার হলো বিষয়টা? মেয়েদের কথায় যদি আসি, মেয়েদেরকে কী করতে হবে? মেয়েদেরকে ওই 35 কেজি ওজনের বদলে 20 কেজি ওজন নিয়ে দৌড় কমপ্লিট করতে হবে 100 মিটারের, এবং সেটা কতক্ষণের মধ্যে? 2 মিনিটের মধ্যে। এবং তারপর তাদেরও 1000 মিটার দৌড় কমপ্লিট করতে হবে, তাদের ক্ষেত্রে সময়টা একটু বেশি, 5 মিনিট 40 সেকেন্ড মতন তোমরা সময় পাবে মেয়েরা এই দৌড়টাকে কমপ্লিট করতে, 1000 মিটারের দৌড়টাকে কমপ্লিট করতে। ব্যাস, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটুকুই। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যদি তোমরা বাদ পড়ে যাও, তোমরা কিন্তু ওভারঅল সিলেকশন প্রসেস থেকে বাদ পড়ে যাবে। এবং এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমার কীরকমভাবে ডাকা হবে সেটাও বলে দিই। তোমরা যারা সিবিটিতে কোয়ালিফাই করলে, সিবিটির একটা কাট অফ বের হবে, সেই কাট অফের বেসিসে তোমাদেরকে এই পিইটিতে ডাকা হবে, 1:10 রেশিওতে ডাকা হবে। অর্থাৎ যা ভ্যাকেন্সি রয়েছে তার 10 গুণ ছাত্রছাত্রীকে ডাকা হবে পিইটির জন্য, ঠিক আছে। পিইটি কোয়ালিফাই করার পর সেখান থেকে 1:1 রেশিওতে ডাকা হবে মেডিকেলের জন্য, ডিভির জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর তোমাদের মেডিকেল টেস্ট হবে, এবং মেডিকেল টেস্টের পর ফাইনাল রেজাল্ট। তো সবার ফার্স্টে স্টেপ 1 হচ্ছে তোমাদের সিবিটি, কম্পিউটার বেস টেস্ট। ওটা কোয়ালিফাই করলে তোমরা অ্যাপিয়ার করছো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে, যেখানে তোমাকে ওই ওজন নিয়ে দৌড়ানোর কথা বা এমনি দৌড়ানোর কথা এগুলো বললাম। থার্ড হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং 4 নম্বরে হচ্ছে তোমার মেডিকেল। এই 4টে স্টেপ কোয়ালিফাই করলেই তুমি এই চাকরিটা পেয়ে যাবে। তো সিবিটির কাট অফের ভিত্তিতে তোমার পুরো জিনিসটা নির্ভর করছে, যে কারণে সিবিটির প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আমি তোমাদেরকে বলবো এখন থেকে পড়াশুনো শুরু করতে। এবং এখানে আরও একটা কথা বলি, টোটাল ভ্যাকেন্সি এখনও পর্যন্ত যা ডিক্লেয়ার হয়েছে সেটা হচ্ছে 32,438টা। তবে মাথায় রাখবে, তুমি কিন্তু এই 32,438টা পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না। কেন? কারণ তোমাকে এখানে রেলের এনটিপিসির মতনই জোন ওয়াইজ ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা যদি নোটিফিকেশনটাকে ভালো করে দেখো, সেখানে আলাদা আলাদা জোনের ভ্যাকেন্সির কথা বলে দেওয়া হয়েছে।
যে কোনো একটা জোন তোমাকে চুজ করতে হবে, তুমি কোন জোনের জন্য ফর্ম ফিল আপ করছো। ধরো আমি যদি কলকাতা জোনের কথাই বলি, কলকাতা জোনে ভ্যাকেন্সি রয়েছে 1817টা, 1817টা ভ্যাকেন্সি রয়েছে কলকাতা জোনের জন্য। তো এই যে যতগুলো আরআরবি জোন রয়েছে, তোমাকে ফর্ম ফিল আপের সময় সেই জোনগুলোর মধ্যে সিলেক্টিভ একটা জোন চুজ করতে হবে, সেই জোনের ওয়েবসাইটে গিয়ে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং শুধু তাই নয়, এই জোনের মধ্যে এই যে 14খানা পোস্ট রয়েছে, তোমাকে কিন্তু ফর্ম ফিল আপের সময় এই 14টা পোস্টের যে প্রেফারেন্স, কোনটার আগে রাখতে চাইছো কোনটা পরে, সেটাও দিতে হবে। এই কারণে আমি তোমাদেরকে বলবো একটু ওয়েট করে যাও, কিছুদিনের মধ্যে আমি একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটা পোস্টের সম্পর্কে। অথবা তোমরা যদি পারো, তোমাদের পাড়ায় বা তোমাদের পরিচিতর মধ্যে রেলে চাকরি করছে এরকম কোনো দাদা দিদি যদি থেকে থাকে, তিনি আরও ভালো গাইড করতে পারবেন আমার থেকে তোমাদেরকে, যে কোন পোস্টটা আগে রাখলে তোমাদের ভালো হওয়া উচিত এবং কোন পোস্টটাকে পরে রাখবে। ঠিক আছে, তো তাদের সঙ্গে একটু সলা পরামর্শ করেই তবেই কিন্তু ফর্মটা ফিল আপ করো, র্যান্ডমলি ফিল আপ করে দিও না, পরবর্তীকালে কিন্তু সত্যি অনেক অসুবিধা হয়। জোন সিলেকশনের ক্ষেত্রেও সেম বলি, অনেকেই আবেগের বসে এখানে ভ্যাকেন্সি বেশি আছে তো ওখানে ফর্ম ভরে দিলাম, এখানে ভ্যাকেন্সি কম, এখানে কাট অফ কম যায়, এরকম আন্দাজে এরকম ভুলগুলো করো না। মিস্টেকগুলো শুরুতে অনেক কিছু মনে হয়, কিন্তু পরে কিন্তু এই জিনিসগুলোর জন্য রিগ্রেট হয় যত সময় এগোতে থাকে। ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবে যে কোনো জোন সিলেকশন করার আগে। এবার যদি ওভারঅল ভ্যাকেন্সির কথা বলি, ওভারঅল ভ্যাকেন্সি যথেষ্টই কম, 32,483টা ভ্যাকেন্সি এসছে। কিছুদিন আগে একটা নোটিফিকেশান এসেছিলো, যেখানে এই নোটিফিকেশানে দেখা গেছিলো যে তোমার এই ভ্যাকেন্সিটাকে বাড়িয়ে প্রায় 60,000-এর কাছাকাছি করে দেওয়া হয়েছে। ওই নোটিফিকেশানে দেখে সবাই মোটামুটি চমকে গেছিলো এবং মিথ্যা কথা বলবো না যে আমিও কিছুটা কনফিউজ হয়ে গেছিলাম এখন, যে হয়তো সত্যি এই ভ্যাকেন্সিটাকে বাড়িয়ে দিয়েছে, বাট যারা এই কাজগুলো করে থাকে জানি না তারা করে কি আনন্দটা পায় ছাত্রছাত্রীদের ইমোশনগুলোর সঙ্গে প্রতারণা করে। বাট আজকে যখন রেলের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান বের হলো, তো এটা কনফার্ম হলো না এখনও ভ্যাকেন্সি তোমার 32,000-ই আছে। তবে আমরা ফার্দার ডিমান্ড করতে পারি যে এই ভ্যাকেন্সিটাকে আরও একটু বাড়ানোর জন্য, কারণ অনেক দিন বাদে পরীক্ষা হচ্ছে এবং ভ্যাকেন্সিটাকে বাড়ানো জাস্টিফাইডও। ঠিক আছে, এই ভ্যাকেন্সিটাকে রেলের বাড়ানো উচিত। তো এই ছিল মোটামুটি এই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা সম্পর্কে আলোচনা। আশা করি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়েছে এই পরীক্ষার সম্পর্কে। এরপরেও যদি তোমাদের কিছু ডাউট থেকে যায়, তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও, আমি ডেফিনেটলি সেগুলোকে রিজলভ করব। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থেকো। খুব তাড়াতাড়ি রেলওয়ে গ্রুপ ডি সহ অন্যান্য পরীক্ষাগুলোর জন্য একটা জেনারেল সায়েন্সের একটা সিরিজ আমাদের চ্যানেলে চালু হতে চলেছে ফ্রি অফ কস্ট। তোমরা সেখান থেকে পুরো জেনারেল সায়েন্সটাকে কমপ্লিট করতে পারবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকেও কমপ্লিট করতে পারবে। তো তার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থেকো। আমি নিচে কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারবে। এছাড়া যদি তোমাদের কোনো ফিডব্যাক থাকে, তোমরা পার্সোনালি যোগাযোগ করতে চাও, আমি আমার ইমেল আইডি এবং আমাদের সঙ্গে যোগাযোগের লিঙ্ক সেটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।